আচ্ছা, আজকে আমরা স্টার্ট করছি পারমুটেশন। এটা হচ্ছে আমাদের গ্রুপ থিওরির একটা টপিক। শুরুতেই আমাদের পারমুটেশন দিয়ে শুরু। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার ম্যাথামেটিক্স অনার্স, যেটা কল্যাণ ইউনিভার্সিটি সিলেবাস, তাতে আছে। তো আমার গ্রুপ থিওরি অনেক ভিডিও দেওয়া আছে, তার মধ্যে এই পারমুটেশন টুকু নেই। তো আমি অনেকদিন পর আজকে ভিডিও বানাচ্ছি আর কি। অনেকে কমেন্ট করেছিল আমাকে, সেই জন্য আমি পারমুটেশনটা আবার শুরু করছি। তো পারমুটেশন মেন ব্যাপারটা কি? আমরা যে 11-12-এ পারমুটেশন পড়েছিলাম, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, সেই পারমুটেশন কিন্তু এটা নয়। ঠিক আছে? তো পারমুটেশন আমাদের এখানটায় যেটা আছে সেটা বুঝতে গেলে আমাদের একটু বাইনারি ম্যাপিং এর সম্পর্কে আইডিয়া রাখতে হবে। আমি ধরে নিচ্ছি এস এর ভেতরে তিনটে এলিমেন্ট আছে, সে A1, A2, A3, আর এফ হচ্ছে এস এর উপরে একটা ফাংশন। কিরকম? এফ অফ A1 ইজ ইকুয়ালস টু, মানে এস এর কোনো এলিমেন্টের উপরে যদি আমি ফাংশনটা অ্যাপ্লাই করি, তাহলে ইকুয়ালস টু বলে যে এলিমেন্টটা দেবে সেটা যেন এস এর ভেতরকারই এলিমেন্ট হয়। সেটা হতে পারে আবার ঘুরিয়ে A1ই আসছে, বা হতে পারে ইকুয়ালস টু A2, বা হতে পারে A3। ঠিক আছে? মানে এস এর যে কোনো এলিমেন্টের উপরে যদি আমি এফ ফাংশনটা দিই, তাহলে ইকুয়ালস টু বলে যেন এস এরই একটা এলিমেন্ট আসে, তাহলে আমি সেই ফাংশনটাকে বলবো বাইনারি ম্যাপিং। তো বাইনারি ম্যাপিং এর ইন জেনারেল নোটেশন কি হবে? এফ এস টু এস। ঠিক আছে? আমার যদি এস টু অন্য কিছুতে, মানে এস এর ভেতরে সংখ্যা না আসতো, তাহলে তো এখানটায় অন্য কোনো সেট দিতে হতো, সে এ বা বি বা সি, তাহলে তখন এটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং হতো না। বোঝা গেল বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে? আরো সহজভাবে, এস এর উপরে আমি ফাংশন অ্যাপ্লাই করব, ইকুয়ালস টু বলে যে ভ্যালুটা আসবে সেটা যেন এস এরই এলিমেন্ট হয়, তাহলে তাকে বলবো বাইজেক্টিভ ম্যাপিং। একটা, সরি, বাইনারি ম্যাপিং। আর একটা ওয়ার্ড আমাদের লাগবে, বাইজেক্টিভ। বাইজেক্টিভ কথাটা নিশ্চয়ই শুনেছ, বাইজেক্টিভ, ইনজেক্টিভ। তো যদি না শুনে থাকো, আমি বাইজেক্টিভটা বলে দিচ্ছি। বাইজেক্টিভ মানে হচ্ছে যে, ধরো তাহলে এখানকার এলিমেন্ট আছে A1, A2, A3, এর উপরে এফ অ্যাপ্লাই করলে ঘুরিয়ে সেই A1, A2, A3 এদের ভেতরেই তো এলিমেন্টগুলো আসবে। তা যদি এমন হয় যে এদিকে A1 A2 তে গেল, A2 সে A1 এ গেল, A3 সে A3 তে গেল, এরকম যদি হয়, মিন্স এদিকে আলাদা আলাদা এলিমেন্টের উপরে এফ অ্যাপ্লাই করলে ওদিকে যে এলিমেন্টগুলো পাচ্ছি তারা যেন আলাদা আলাদা পাই, তাহলে তাকে বলবো বাইজেক্টিভ। তাহলে বাইজেক্টিভ হবে না কেমন? যেমন ধরো A1 এর উপরে অ্যাপ্লাই করলে A2 পেলাম, A2 উপরে অ্যাপ্লাই করলে A1 পেলাম, A3 এর উপরে অ্যাপ্লাই করেও আমরা A2 পেলাম। তাহলে দেখো, এই A1 আর A3 এরা এদিকে আলাদা এলিমেন্ট, কিন্তু তার উপরে যেই আমি এফটা অ্যাপ্লাই করেছি ওদিকে কিন্তু সেম এলিমেন্টে গিয়ে ওরা ভ্যালু দিয়েছে, তাহলে এটা কিন্তু বাইজেক্টিভ হবে না। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে বাইনারি, বাইনারি মানে সিম্পল, এস এর উপরে এফ অ্যাপ্লাই করলে এস এর এলিমেন্ট যেন পাই। আর বাইজেক্টিভ মানে হচ্ছে এদিকের আলাদা আলাদা এলিমেন্ট যদি হয়, তাহলে তার উপর এফ অ্যাপ্লাই করে ওইদিকেও যেন আলাদা আলাদা এলিমেন্টই পাই। যেমন বাইজেক্টিভ হবে না এরকম একটা এক্সাম্পল ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে দেখো এফ অফ 2 এর ভ্যালু 4, এফ অফ -2 এর ভ্যালু 4, তাহলে 2 - 2 আলাদা এলিমেন্ট, কিন্তু তার উপর এফ চাপালে সেম এলিমেন্ট চলে আসছে, তাহলে দিস ফাংশন ইজ নট এ বাইজেক্টিভ ম্যাপিং। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের বাইনারি অ্যান্ড বাইজেক্টিভ এর সিম্পল ডেফিনেশন। মুখস্থ করার দরকার নেই, শুধু একটু মনে রাখবো। এবার আসি আমরা আসল জায়গায়। তো ধরে নিচ্ছি আমরা যে এস এর মধ্যে তিনটে এলিমেন্টই আছে। এবার তোমাদের মনে হবে স্যার এস এর মধ্যে বারবার তিনটে এলিমেন্টই কেন বলছেন? আরো তো এলিমেন্ট থাকতে পারে। অবভিয়াসলি আরো এলিমেন্ট থাকবে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। আপাতত তিনটে দিয়ে একটা এক্সাম্পল আমরা দেখি। ধরে নিচ্ছি এস বলে একটা সেট, তার ভিতরে তিনটে এলিমেন্ট আছে, A1, 2, 3। তো এখানে A1, A2, A3 ও থাকতে পারে, বা B1, B2, B3 ও থাকতে পারে। এটা জাস্ট নোটেশন, মানে 1, 2, 3ই থাকবে এমন কোনো ব্যাপার নেই। ধরে নিচ্ছি তিনটে সংখ্যা আছে যাদের প্রথমটার নাম হচ্ছে 1, দ্বিতীয়টা 2, তারপর তৃতীয়টা 3। অ্যান্ড এফ এস টু এস, সেটা দেখেই বুঝতে পারছি যে এটা বাইনারি অ্যাজ ওয়েল অ্যাজ এটা বাইজেক্টিভ। এস টু এস মানে বাইনারি এবং সেই সঙ্গে সঙ্গে বাইজেক্টিভও হয়েছে। তাহলে আমি যদি 1 এর উপরে এফ অ্যাপ্লাই করি, তাহলে কিছু না কিছু তো একটা পাবো।
ধরে নিচ্ছি 3 পেয়েছি। এবার তোমার মনে হবে স্যার ধরে কেন নিচ্ছেন 3 পেয়েছি, অন্য কিছু তো পেতে পারি। তা তোমার মনের মতনই কিছু একটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমি ধরছি 3 পেয়েছি। তাহলে আমি যদি 2 এর উপরে এফ অ্যাপ্লাই করি, তাহলে এখানে যেটা পেয়েছি এখানে সেটা নিশ্চয়ই আসবে না। কেন? কারণ এটা বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে এখানটায় 3 পেয়েছি, 2 এর উপর অ্যাপ্লাই করলে 3 ছাড়া বাকি যে কেউ একজন আসবে। মিনস হয় 1 না হয় 2, এর ভেতর থেকে যে কেউ একজন আসবে, যেহেতু বাইনারি, এর বাইরে তো আর যেতে পারবো না। তাহলে আমি ধরে নিচ্ছি এটা 1 পেয়েছি, তাহলে অবশিষ্ট 3, এর উপরে এফ অ্যাপ্লাই করলে বাকি যেটা পড়ে থাকলো সেটা থাকলো। ঠিক আছে? এইটাকে আমি একটু কায়দা করে যদি লিখি তাহলে কেমন করে লেখা যায় দেখো। এফ 1 2 3, মানে এস এর ভেতরে 3টে সংখ্যা আছে, তারা ওখানটা লিখে দিলাম। আচ্ছা, 1 এর উপরে এফ অ্যাপ্লাই করলে কত আসবে? আমি যা লিখেছি তাতে 3। 2 এর উপরে এফ অ্যাপ্লাই করলে, 2 এর উপরে এফ অ্যাপ্লাই করলে আসবে 1। 3 এর উপরে এফ অ্যাপ্লাই করলে কত আসবে? 2। তাহলে এটাকেই আমরা বলবো একটা পারমুটেশন। কার উপর? ডিফাইন অন দা সেট এস। ক্লিয়ার? তাহলে পারমুটেশন মানে আর কিছুই নাই, একটা ফাংশন যেটা বাইনারি অ্যাজ ওয়েল অ্যাজ বাইজেক্টিভ, তাকে আমরা এই নোটেশনে লিখেছি, তাহলে এটাই হয়ে যাবে আমাদের একটা পারমুটেশন। এইবার আমরা মনে রাখতে হবে যে এখানকার 1 2 3 যদি হয়, নিচেও কিন্তু ঘুরিয়ে ফিরে ওরা 1 2 3ই আসবে, আর অন্য কেউ আসবে না। কেন? কারণ এটা বাইনারি। আবার এখানটায় যদি একবার কোনো এক জায়গায় 1 চলে আসে, তাহলে আর কোনো জায়গাতে 1 আসতে পারবে না, কারণ এখানটা এক জায়গায় 1 চলে এসছে, এইগুলোই তো আমাদের নিচের রোতে গিয়েছে। তাহলে কোনো এক জায়গায় 1 চলে এসছে মানে কোথাও আসতে পারবে না। তাহলে সিমিলারলি এখানটাও কোনো মানে একই জিনিস, এখানটা 1 চলে এসছে মানে কোনো জায়গায় আসতে পারবে না। ঠিক আছে? তো দিস ইজ কল্ড এ পারমুটেশন। তাহলে পারমুটেশনের ডেফিনেশন কি? আমাদের 2 নম্বরের ডেফিনেশন লেখা আছে যে লেট এস ইজ এ নন এমটি। আচ্ছা, আমরা ডেফিনেশনটা লিখি। তাহলে আমরা ডেফিনেশনটা কিরকম লিখবো লেট এস ইজ এ নন এমটি ফাইনাইট সেট। ফাইনাইট সেটটা কেন বলা হচ্ছে? ফাইনাইট সেট এই জন্য বলা হচ্ছে, যদি এস এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে এখান তো লিখতে লিখতে চলেই যেতে হবে, তাহলে পারমুটেশন তার শেষই হবে না। সেই জন্য এখানে ফাইনাইট সেট কথাটা অবশ্যই বলা দরকার। এস ইজ এ সেট না বলে ফাইনাইট সেট। অবভিয়াসলি নন এমটি, নাহলে তো এখানটা এলিমেন্ট না থাকলে তো পারমুটেশনই হবে না। তাহলে দেন এ বাইজেক্টিভ ম্যাপিং এফ এস টু এস ইজ সেড টু বি এ পারমুটেশন অন এস। সিম্পল, এফ এস টু এস যেটা কি না বাইজেক্টিভ, সেটাই আমরা পারমুটেশন বলে নাম দিয়েছি। তাহলে দেখো আমি শুধু বাইজেক্টিভ লিখেছি, বাইনারি লিখিনি। কেন? কারণ এস টু এস মানেই আর বলার অপেক্ষা রাখে না, দিস ইজ এ বাইনারি, দিস ইজ এ বাইনারি ম্যাপিং। ঠিক আছে? তাহলে আমাদের তো এখন 2 নম্বরের শর্ট কোশ্চেন, কল্যাণ ইউনিভার্সিটিতে 2 নম্বরের শর্ট কোশ্চেন হয়। তাহলে আমাকে যদি বলে ডিফাইন পারমুটেশন, তাহলে অন এ সেট এস, তাহলে আমরা লিখবো লেট এস ইজ এ নন এমটি ফাইনাইট সেট, দেন এ বাইজেক্টিভ ম্যাপিং এফ এস টু এস ইজ সেড টু বি এ পারমুটেশন অন এস। ঠিক আছে? আচ্ছা, এইবার কথা হচ্ছে যে 2 নম্বরে তো এইটুকু লিখলে আমাদের নাম্বার দেবে না, তাহলে আমরা ফর অ্যান এক্সাম্পল এটাও লিখবো যে ফর অ্যান এক্সাম্পল লেট এস ইকুয়ালস টু a1 a2 ডট ডট an, দেন পারমুটেশন ক্যান বি রিটেন অ্যাজ f ইজ ইকুয়ালস টু, উপরে কে আসবে a1 a2 a3 ডট ডট an, নিচে কে আসবে a1 এর উপরে f অ্যাপ্লাই করলে যে এলিমেন্টটা আসে। তা আমরা তো জানি না, ফাংশনটা তো দেওয়া নেই, এখানটা যেমন দেওয়া আছে সেই জন্য নিচে লিখে ফেলেছিলাম। তাহলে এখানটা সিম্পলি লিখবো এফ অফ a1, a1 উপরে এফ অ্যাপ্লাই করলে a1, এফ অফ a1, a2 উপরে এফ অফ a2, a3 উপরে এফ অফ a3 ডট ডট করে এফ অফ an। ক্লিয়ার? দিস ইজ এ পারমুটেশন। তাহলে আমরা শুধু ডেফিনেশন লিখলে হবে না, এটুকু লিখতে হবে 2 নম্বরে যে লেট এস ইজ a1 a2 ডট ডট an, দেন এ পারমুটেশন অন এস ক্যান বি রিটেন অ্যাজ দিস। এবার দেখা যাচ্ছে ঘটনাচক্রে এফ অফ a1 মানে a5, তাহলে এই জায়গাটা আমরা a5 লিখবো। সিমিলারলি এফ অফ a2 মানে দেখা যাচ্ছে a10, তাহলে এখানটা a10 লিখবো। সেটা আমরা ফাংশন দিলে তবেই বুঝতে পারবো। ঠিক আছে? দিস ইজ এ পারমুটেশন। আচ্ছা, এবার এখানটা আরেকটা জিনিস যে স্যার 2 এর উপরে অ্যাপ্লাই করলে, এফ অ্যাপ্লাই করলে কি কখনো 2 আসতে পারে না? আপনি তো সব আলাদা আলাদা লিখেছি, আসতেই পারে। তাহলে এখানটা যদি 2 হয়, ধরে নিচ্ছি এখানটা 1, তাহলে তখন এটা দেখতে কেমন হবে? 1 এ 3, 2 এ 2, তাহলে এখানটা হয়ে গেল 2 আর 3 এ 1। তখন আর এইটাকে লেখা হয় না, যেহেতু 2 এ 2 গেছে, তখন এটাকে লেখা হয় না, নর্মালি এফ অফ 1 3 3 1। তার মানে এখানে বুঝতে হবে যে সেটে আছে 3টে এলিমেন্ট, এখানটায় 2টো আছে, তার মানে নিশ্চয়ই 2 2 গেছে।
তো সেগুলো আমরা আস্তে আস্তে পরে শিখবো। আচ্ছা, তা ঠিক তার নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলটা আমরা দেখি আরেকবার, যদিও একবার দেখেছি আরেকবার দেখি। এক্সাম্পল দেওয়া আছে যে let s equals to 1 2 3 4 such that f of 1 equals to 3, 2 equals to 1, 3 মানে f of 3 equals to 4, f of 4 equals to 2। তাহলে পারমুটেশনটা আমরা কেমন লিখবো? যদি এটাই কোশ্চেন দেয় রাইট ডাউন দ্য পারমুটেশন, তাহলে আমরা লিখবো f is equals to ফাংশন f, তাই পারমুটেশনের নাম f। যদি ফাংশন g থাকতো তাহলে পারমুটেশনের নামও আমরা g দিতাম। তাহলে উপরে আমরা চোখ বন্ধ করে পরপর এদের লিখে দেবো 1 2 3 4। 1 কিসে গিয়েছে 3 তে, 2 কিসে গিয়েছে 1 এ, 3 কিসে গিয়েছে 4 এ, 4 কিসে গিয়েছে 2 তে। এটা হচ্ছে পারমুটেশনের নোটেশন। বা তোমরা এটাকে মানে উপরে যে 1 2 3 4 সাজিয়ে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, 1 4 3 2 লিখতেই পারো, কিন্তু নিচের সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হবে। তাহলে একের জন্য 3, 4 এর জন্য 2, 3 এর জন্য 4 আর 2 এর জন্য 1। ঠিক আছে, এটা সেম, কিন্তু আমরা এরকম সাজিয়ে লিখলে দেখতে ভালো লাগবে এবং লিখবো আমরা এইভাবেই। তা এরকম যদি দেওয়া থাকে তাহলে আমাদের যদি মনে হয় সাজিয়ে লিখতে, তাহলে উপরে চোখ বন্ধ করে 1 2 3 4 লিখে দেবো পরপর সাজিয়ে। 1 এর নিচে 3, তারপরে ঠিক 2 এর নিচে 1, 3 এর নিচে 4 আর 4 এর নিচে 2। ক্লিয়ার? এটা আমাদের নেক্সট এক্সাম্পলে দেওয়া আছে। ঠিক তারপরে 3 নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশনস। দুটো পারমুটেশন যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কেমন আসবে? তাহলে ওখানটা আমাদের 3 নম্বর যে টপিকটা সেখানটাই দেওয়া আছে মাল্টিপ্লিকেশন অফ পারমুটেশন বা কম্পোজিশন অফ পারমুটেশন। তাহলে দেখো আমরা আলটিমেটলি যে একটা কি বলে এটাকে পারমুটেশন, সেটা তো আলটিমেটলি একটা ম্যাপিং বা একটা ফাংশন। তাহলে দুটো পারমুটেশনের কম্পোজিশন বা গুণফল মানে অ্যাকচুয়ালি ফাংশনের গুণফল, দুটো ম্যাপিং এর গুণফল। তাহলে ম্যাপিং যেরকম করে গুণ করেছি এখানেও সেরকম ভাবেই করবো। তাহলে এখানটা ব্যাপারটা কেমন হবে? এফ কম্পোজ জি, তার মানে কত সেটা আমরা চাইছি। তার মানে আগে a1 এর উপরে জি অ্যাপ্লাই হবে, যেটা পাবো তার উপর আবার এফ অ্যাপ্লাই হবে। সিমিলারলি এটুর ক্ষেত্রেও তাই, এটুর উপরে জি অ্যাপ্লাই হবে, যেটা পাবো তার উপরে এফ অ্যাপ্লাই হবে। এই হচ্ছে পদ্ধতি। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই a1 এর উপরে যদি জি অ্যাপ্লাই করি তাহলে কেমন আসবে? জি অফ a1, তার উপরে এফ অ্যাপ্লাই করলে, এবার এটা মানে কি করে করবো অঙ্ক সেটা পরের কথা, কিন্তু পদ্ধতিটা হচ্ছে এটা। সিমিলারলি এটুর উপরে যদি অ্যাপ্লাই করি, এটুর উপরে প্রথমে জি অ্যাপ্লাই করলে এটু, তার উপর এফ। সিমিলারলি এন এর উপরে যদি অ্যাপ্লাই করি, প্রথমে জি অফ এন, তার উপরে এফ জি এন। বোঝা গেল? এই হচ্ছে কম্পোজিশন। কেউ যদি উল্টো করতে হয়, প্রশ্ন দেয় যে জি কম্পোজ এফ মানে কত, তাহলে প্রথমে আমাদের a1 a2 আরো ধরো আছে, তাহলে a1 এর উপরে প্রথমে এফ অ্যাপ্লাই হবে, দিয়ে হবে এফ অফ a1, তার উপরে জি অ্যাপ্লাই হবে, তাহলে জি অফ এফ অফ a1। সিমিলারলি a2 এর উপর এফ, তার মানে এফ a2, তার উপরে জি, মানে বোঝা গেল? অ্যান্ড সো অন, বাকিগুলো ওইরকমই হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি কেমন কি হয়। তো আমাদের ঠিক নিচে এই এক্সাম্পলের নিচে সংখ্যা দিয়ে দুটো পারমুটেশন দেওয়া আছে, যে এফ উপরে 1 থেকে 6, 0 1 থেকে 6 যে পারমুটেশনটা দেওয়া আছে, তাদের আমি গুণ কি করে করব? তাহলে এফ কম্পোজ জি, উপরে তো 1 থেকে 6 হবে, যেহেতু দুজনেরই 1 থেকে 6 আছে, তা লিখে দিই ওটা যে 1 2 3 4 5 and 6। তাহলে প্রথমে কি হবে? 1 এর উপরে জি অ্যাপ্লাই হবে, যে সংখ্যা পাবো তার উপরে এফ অ্যাপ্লাই হবে। তাহলে 1 এর উপর জি অ্যাপ্লাই হলে হলো 6, 6 এর উপরে তাহলে এফ অ্যাপ্লাই হবে। আচ্ছা আমি একটা লিখি এখানটায়, তাহলে 1 এর উপরে জি অ্যাপ্লাই হবে, তার উপরে অ্যাপ্লাই হবে এফ, এই নিয়ম অনুযায়ী। তাহলে 1 এর উপরে জি অ্যাপ্লাই করলে কত হয়? 1 এর উপর জি অ্যাপ্লাই করলে হয় 6, 6 এর উপর যদি এফ অ্যাপ্লাই করি তাহলে সেটা হবে 5, তাহলে এফ অফ 6 মানে 5। বোঝা গেল? সিমিলারলি 2 এর উপরে জি অ্যাপ্লাই করলে 5, 5 এর উপরে এফ অ্যাপ্লাই করলে 2, তাহলে 2 2 এ গেল। তাহলে আমাদের সহজ পদ্ধতি কি? 3 3 3 4, তারপরে 4 1 1 1, 5 2 2 3, তাহলে এখানটা হবে 3, 6 4 এ যাচ্ছে, 4 6 এ যাচ্ছে, তাহলে এখানটা হয়ে গেল 6।
ঠিক আছে, উল্টো দিক থেকে করব। উল্টো দিক মানে জি যেহেতু দ্বিতীয়তে আছে, তাহলে জিতে আমরা প্রথম অ্যাপ্লাই করব। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি জি কম্পোজ এফ করি তাহলে কত হবে? উপরে 1 2 3 4 5 and 6, সেটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাবে। তাহলে এবার এফ অ্যাপ্লাই করব, যেহেতু প্রথমে এফ আছে, তাহলে একের উপর এফ অ্যাপ্লাই করলে আসছে এফ 1, সেই একের উপর এবার জি অ্যাপ্লাই করব, তাহলে একের উপর এফ অ্যাপ্লাই করলে 1, একের উপর জি অ্যাপ্লাই করলে 6। সিমিলারলি 2 এর উপর এফ অ্যাপ্লাই করব, তাহলে 3, 3 এর উপর জি, 3 এর উপর জি অ্যাপ্লাই করলে 3। সিমিলারলি 2 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 1-এ। সিমিলারলি 4 যাচ্ছে 6-এ, 6 যাচ্ছে 4-এ। সিমিলারলি 5 2-এ যাচ্ছে, 2 5-এ যাচ্ছে। সিমিলারলি 6 5-এ যাচ্ছে, 5 2-এ যাচ্ছে। বোঝা গেল এখানটা কি আছে সেটাকে দেখতে হবে, এফ কম্পোজ জি আছে না জি কম্পোজ এফ আছে। আমাদের যেরকম থাকবে সেরকম ভাবে আমরা অ্যাপ্লাইটা করব। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো নিচেরটা একটু কেটেই গেল। তো দেখো আমরা এফ জি একবার এফ কম্পোজ জি করেছি, একবার জি কম্পোজ এফ করেছি। এটা এরকমও থাকতে পারে বা সিম্পল এফ জি এই ফরম্যাটেও লেখা থাকতে পারে, দুটোর মানে কিন্তু একই। তো এফ জি আর জি এফ দেখো দুটো যদি সমান হতো, আলটিমেটলি দুটো পারমুটেশন যদি আমি কম্পোজ করি বা মাল্টিপ্লাই করি তাহলে ঘুরিয়ে একটা সেই আমাদের পারমুটেশনই আসবে। তাহলে এটাও একটা ঘুরিয়ে পারমুটেশন, এটাও ঘুরিয়ে পারমুটেশন, কিন্তু এরা সেম হলো না। কেন হলো না? এর একের নিচে 5 আছে, এর একের নিচে 6 আছে, বাকিগুলো যা ইচ্ছা হোক গে। এখানে প্রথমেই তো মিলেনি, ধরে নিচ্ছি যেটুকু দাগ দিলাম আমি ওইগুলো সব মিলে গেছে, কিন্তু প্রথমটাই তো মেলেনি, বাকি মিলুক না। তাহলে এফ কম্পোজ জি আর জি কম্পোজ এফ এরা কিন্তু সমান হয়নি। তাহলে ইন জেনারেল কম্পোজিশন অফ পারমুটেশন ইজ নট কমিউটেটিভ। কমিউটেটিভ মানে কি কি বোঝায় এখানটায় বলা নেই, যাই হোক যেখানেই বলা থাকবে, না বলা আছে এই এর নিচে বলা আছে, মানে এই দুটো এক্সাম্পল তার নিচে ইম্পর্টেন্ট নোট বলে তারপর এই এক্সাম্পলটা দেওয়া আছে। ইম্পর্টেন্ট নোটে বলা আছে সিন্স কম্পোজিশন অফ ম্যাপিং ইজ নট কমিউটেটিভ দেন এফ জি ইজ নট ইকুয়ালস টু জিএফ। তাহলে কমিউটেটিভ মানে যেমন ধরো 2 গুণিত 3 আর 3 গুণিত 2 দুটোর ভ্যালু তো সমান, তাই ওটা সমান হয়। তুমি 2 3 এর জায়গায় যা ইচ্ছা নাও, 10 5 5 10 যা ইচ্ছা নাও, গুণ করলে কিন্তু সেম আসবে। তাহলে মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ, ঘুরিয়ে লেখা যায়। সিমিলারলি যোগও তাই। তাহলে অ্যাডিশন ইজ কমিউটেটিভ, কিন্তু যদি বিয়োগ লিখি দুটো কি সেম হবে? এটা 3 এটা -3 সমান 9, অন্য যে কোনো ক্ষেত্রে তুমি দেখতে পারো, যে কোনো এলিমেন্ট নিয়ে। তাহলে সাবস্ট্রাকশন ইজ নট কমিউটেটিভ। বোঝা গেল কমিউটেটিভ কাকে বলে? তাহলে কম্পোজিশন অফ টু পারমিটেশনস আর নট কমিউটেটিভ। ঠিক আছে, এটা মাথায় রাখবো। তাহলে আমাকে যদি বলে যে ইজ, মানে কোশ্চেনের রমেশ ছিল একবার, যে ইজ কম্পোজিশন অফ টু পারমুটেশনস ইজ কমিউটেটিভ অর নট। আমি আবার কোশ্চেন রিপিট করছি, বলছে যে ইজ কম্পোজিশন অফ টু পারমুটেশনস ইজ কমিউটেটিভ অর নট, জাস্টিফাই ইওর অ্যান্সার। তাহলে আমরা প্রথমে লিখবো যে মাল্টিপ্লিকেশন অফ বা কম্পোজিশন অফ টু পারমুটেশনস আর নট কমিউটেটিভ। তাহলে এবার জাস্টিফাই যেহেতু বলেছে তাহলে এক্সাম্পল দেবো। তাহলে আন্দাজে আমরা ছোট করে এফ 3টে নিয়ে ধরবো, 1 2 3। সিমিলারলি জি 1 2 3, এটা 3 1 2, আর এখানটা আন্দাজে কিছু একটা নিই 1 3 2 আন্দাজে নিয়ে নিলাম। ঠিক আছে, দিয়ে দুটোকে দেখবো, একবার এফ কম্পোজ জি করবো আর একবার জি কম্পোজ এফ করবো, দেখবো ওরা সমান হচ্ছে না। ঠিক আছে, তাহলে হচ্ছে না মানে কি অন্তত একটা না, এবার দেখা যাচ্ছে যে এরা হয়ে গেল, বাই চান্স সমান হয়ে গেল, তাহলে তাহলে কি আমরা বলবো যে এরা কমিউটেটিভ? না, হতে গেলে সবারই জন্য হতে হবে, আর না হতে গেলে একটার জন্য না হলেই না। যেমন ধরো পরীক্ষায় পাস করতে গেলে, ধরে নিচ্ছি 3টে পেপার আছে, তাহলে পরীক্ষায় পাস করতে গেলে কি 3টে পেপারেই পাস করতে হয়, ঠিক তো? আর ফেল করতে গেলে কি 3টেতেই ফেল করতে হয়? তা তো নয়, একটাতে ফেল করলেই ফেল। সেরকম মানে পাস করতে গেলে যেমন 3টে পেপারেই পাস করতে হয়, আর ফেল করতে হলে একটাতে ফেল করলেই হলো, তাহলেই ফেল। সেরকম হতে গেলে সবার জন্য হতে হবে, আর না হতে গেলে আমার হাতে একটা এক্সাম্পল আছে, দেখো হচ্ছে না। তা সেরকমই কম্পোজিশন যদি হয়ে যায় তাহলে কি আমরা কমিউটেটিভ বলবো? না,
আরো তো অনেক এক্সাম্পল আছে যেখানটায় সমান হয়নি। ঠিক আছে, কথাটা ভালো করে আবার যদি বুঝতে না পারো পিছনে গিয়ে আবার শুনবে, খুব ইম্পর্টেন্ট বক্তব্য এটা। তাহলে ধরে নিচ্ছি সমান হয়ে গেল, তাহলে আমাদের হয়ে গেছে তা তো বলবো না, তাহলে এক্সাম্পলটাকে ঘুরিয়ে অন্য কিছু নেবো যাতে সমান না হয়। এখানটায় তাহলে 2 দিয়ে দেবো, এখানে 1 দিয়ে দেবো, যাতে করে সমান না হয়, কারণ ইন জেনারেল ওরা কম্পোজিশন সমান হয় না, কমিউটেটিভ নয়, মাল্টিপ্লিকেশন অফ 2 পারমুটেশনস। ঠিক আছে, এটা আমাদের একবার পরীক্ষায় এসেছিল। ঠিক তারপরে আছে ইনভার্স পারমুটেশন। তাহলে ইনভার্স পারমুটেশন আমরা কেমন করে লিখবো? এফ যদি এটা হয় তাহলে এর ইনভার্স পারমুটেশনকে আমরা ডিনোট করব এফ ইনভার্স দিয়ে, যেটা কি হবে, এই নিচেকার এলিমেন্ট গুলো সেকেন্ড রোটা চলে আসবে ফার্স্ট রোতে, ফার্স্ট রো চলে আসবে সেকেন্ড রোতে। তার মানে নিচে কে আছে 1 3 4 6 2 5, উপরটা নিচে 1 2 3 4 5 6। এবার আমাদের উপর গুলোকে 1 2 3 4 করে সাজিয়ে লিখলে দেখতে ভালো লাগে, নিচের গুলো যা ইচ্ছে হোক। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি 1 2 3 4 5 6, তাহলে 1 এর জন্য 1, 2 এর জন্য 5, 3 এর জন্য 2, 4 এর জন্য 3, 5 এর জন্য 6, আর 6 এর জন্য 4। তাহলে এফ ইনভার্স এটা হয়ে গেল। ঠিক আছে, সিমিলারলি জি এরও ইনভার্স হবে, আমার এক্সাম্পল দেওয়া আছে। তাহলে আমাকে যদি বলে ডিফাইন ইনভার্স অফ এ পারমুটেশন, তাহলে আমরা কি লিখবো, লেট f is a permutation on s given by f equals to এটা, then its inverse permutation is f inverse দিয়ে equals to f of a উপরে যাবে, f of a1 উপরে যাবে, f of a2 উপরে যাবে, f of a3 উপরে যাবে, আর নিচে চলে আসবে a1 a2 a3 এরকম। ঠিক আছে, এবার ফর অ্যান এক্সাম্পল 2 নম্বরের যেহেতু ফর অ্যান এক্সাম্পল লেট f equals to এটা, then f inverse is this, একদম সিম্পল। ঠিক আছে, আচ্ছা এবার তোমার মনে হবে এটা উল্টে কেন গেল? ধরো এখানটাই এইটার কথাই বলি, এটা নিশ্চয়ই এরকম এসছে f of 2 equals to 3, তবেই না, ও এটা তো দেখতে হবে না, 2 উপরে লিখি, f of 2 equals to 3 এসছে নিশ্চয়ই এটার জন্য, সেই জন্য 2 এর নিচে 3 এসছে। এবার ইনভার্স করে দিই, তাহলে 2 is equals to f inverse 3, ওইদিকে চলে গেছে। তাহলে ইনভার্সের জন্য কি হয়, এই নর্মাল f এর জন্য কি হচ্ছে, 2 এর উপরে f অ্যাপ্লাই করলে 3 এসছে। এবার ইনভার্সের জন্য কি আসছে, 3 এর উপর f ইনভার্স করলে 2 এসছে, তাহলে 3 এর উপর f ইনভার্স করে 2 এসছে, সেই জন্য এটা উল্টে যায়। এখানটা কি 2 এর উপর f অ্যাপ্লাই করলে 3, তাহলে ঘুরিয়ে ওইটা যদি নিয়ে যায় তাহলে 3 এর উপর f ইনভার্স অ্যাপ্লাই করলে 2, সেটাই দেখো লিখেছি। সিমিলারলি এখানটা দেখো 3 এর উপর 4 অ্যাপ্লাই, মানে আমি যদি লিখি যে এটার জন্য f of 3 is equals to 4, তাহলে 3 equals to কি f inverse 4, তাহলে 4 এর উপর f inverse অ্যাপ্লাই করলে 3 আসবে, দেখো তাই লিখেছি, 4 এর উপর f inverse অ্যাপ্লাই করলে 3 এসছে, বুঝা গেল? তাহলে জাস্ট সেকেন্ড রোটাকে ফার্স্ট রো আর ফার্স্ট রোটাকে সেকেন্ড রো করে দিলে ইনভার্স চলে আসবে। দেন নিচে ইম্পর্টেন্ট নোট বলে লেখা আছে ইনভার্সিটি ডেফিনেশনের পরে, যে ইনভার্স পারমুটেশন ইজ অবটেন, মানে কি করে পাবো, by interchanging row of the permutation and then convert it to its standard form। তাহলে interchanging row of the permutation and then to its standard form, standard form মানে উপরেরটা সাজিয়ে লেখা। তা তোমরা স্ট্যান্ডার্ড ফর্ম নাও লিখতে পারো, জাস্ট interchanging the two rows। how to obtain inverse permutation, তো অ্যান্সারে কি লিখবো, যে জাস্ট এইটুকু লিখবো যে interchanging the two rows of the permutation we can obtain inverse permutation। দিয়ে তারপরে একটা এক্সাম্পল দেওয়া আছে FGH বলে, আমাদের 3টে পারমুটেশন দেওয়া আছে, দিয়ে বিভিন্ন ভ্যালু বার করতে বলেছে, ধরো FG বার করতে বলেছে, কখনো GH বার করতে বলেছে, কখনো H ইনভার্স বার করতে বলেছে। তা আমি একটা দেখিয়ে দিই, অতগুলো তো দেখানো যাবে না, একটা দেখিয়ে দিই যেটা মনে হচ্ছে যেন আমার বড় হবে সেটা দেখাই। তো ধরে নিচ্ছি যে H ইনভার্স বার করতে হয়েছে, ওর মধ্যে একটা অঙ্ক এটা আছে, তাহলে H মানে আমরা প্রথমে লিখি, যেহেতু প্রথমে H আছে, 1 2 3 4 5 6, তার নিচে 4 3 2 5 1 6, তারপরে কি লিখবো, F 1 2 3 4 5 6, তার নিচে কি আছে 2 1 4 5 6 3, তারপরে কি লিখবো H ইনভার্স মানে এটাকে উল্টে লিখবো, মিন্স 4, এটা অ্যাকচুয়ালি পাশে হবে, 4 3 2 5 1 6,
সেটাকে সাজিয়ে যদি লিখি তাহলে নিচে হবে 1 2 3 4 5 6। পরের লাইনে আমার সুবিধার জন্য এইগুলোকে 1 2 3 4 সাজিয়ে নেব, নিচে যা ইচ্ছা হোক। তাহলে সেইটা যদি আমি সাজিয়ে লিখি পরের লাইনে, তাহলে তোমরা ডাইরেক্ট এখান থেকেও লিখতে পারবে, বলে দিচ্ছি কেমন। 1 2 3 4 5 6। উল্টো দিক থেকে দেখবো, একের জন্য কি হবে 5, যেহেতু ইনভার্স এটা, এদিক থেকে দেখবো। আচ্ছা, 2 এর জন্য কি হবে 3, 3 এর জন্য কি হবে 2, 4 এর জন্য কি হবে 1, 5 এর জন্য 4, 6 এর জন্য 6। এবার এদের কম্পোজ করব। আমরা তিনটে একসাথে করতে পারি বা দুটো দুটো করতে পারি। আমি দুটো দুটো করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সবসময় বাম দিক থেকে অ্যাপ্লাই করব। তাহলে এইটাকে আমি রেখে দিই 1 2 3 4 5 6, নিচে হচ্ছে 4 3 2 5 1 6। এই দুটোকে আমরা কম্পোজ করব 1 2 3 4 5 6। তাহলে 1 5 5 6, 2 3 3 4, 3 2 2 1, ঠিক আছে, 4 1 1 2, 5 4 4 5, সিমিলারলি 6 6 6 3 হয়ে গেল। এবার আমরা এই দুটোকে এবার কম্পোজ করি। সবসময় বাম দিক থেকে করতে করতে আসবো, তাহলে ঠিক হবে। 1 2 3 4 5 6, 1 6 6 6, তারপরে 2 4 4 5, তারপরে 3 1 1 4, 4 2 2 3, 5 5 5 1, 6 3 3 2। এটা হয়ে গেল আমাদের এই যে কম্পোজিশন দিয়েছে সেটা রেজাল্ট। এটা আমরা দুটো দুটো করে করলাম। এটা আমরা একসাথেও করতে পারি, কেমন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তিনটে একসাথেই করব। তাহলে তিনটেকে প্রথমে 1 2 3 4 5 6 লিখে নিলাম, তারপরে 1 5 5 6 6 6, তাহলে একের নিচে 6। সিমিলারলি 2 3 3 4 4 5, তাহলে 2 এর নিচে হবে 5। সিমিলারলি 3 2 2 1 1 4, তাহলে 3 এর নিচে হবে 4, অ্যান্ড সো অন। তো আমরা প্রথমবার যেহেতু করছি দুটো দুটো করে করব। তো এখানটা দেখবো অনেকগুলো অঙ্ক আছে, করবে। এরপরে চলে আসছে আমাদের সাইকেল নোটেশন। তো আমার মনে হয় এইটুকুই আগে ভালো করে পড়ো। আমি সবসময় ছোট ছোট ভিডিও দিতেই বেশি পছন্দ করি, কারণ একসাথে যদি 1 ঘন্টার একটা ভিডিও দিয়ে দিই তখন তোমাদের মনে হবে যে 1 ঘন্টায় পড়ে উদ্ধার করতে হবে, তাতে আমি বুঝি আর না বুঝি 1 ঘন্টা দেখেই নিতে হবে। তো সেটা না করে আমার মনে হয় ছোট ছোট করে দেবো, যেরকম দেবো সেরকম দেখবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে, দেখতেও সুবিধা হবে। এবং এটা করার পর হাতে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই জিনিসটা তোমাদের আয়ত্তে আসবে। নেক্সট দিন আমরা করব সাইকেল নোটেশন অফ এ পারমুটেশন।